প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 200 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে বহু প্রতীক্ষিত 200 নম্বর এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা অনেক দিন ধরেই এই 200 নম্বর এপিসোডের অপেক্ষা করছিলে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, মেসেজ করেছো যে 200 নম্বর এপিসোড কিন্তু জমজমাট করতে হবে। তাই তোমাদেরকে কিন্তু আজকে আমি নিরাশ করব না। আজকে প্রথম ঘটনা পাঠিয়েছে লাভলি সুলতানা। আর তোমরা জানোই যে ও আমাদেরকে গামছা বাবার ঘটনা উপহার দেয়। তাই আজকে প্রথমেই থাকবে গামছা বাবার ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনা থাকবে নন্দিনীদের, কেননা নন্দিনী কিন্তু আমাদের প্রেতপক্ষ চ্যানেলের টপ স্টোরি সেন্ডার। তো ওর ঘটনা যদি 200 নম্বর এপিসোডে না থাকে তাহলে জমবে না। একটা হসপিটালে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নিয়ে আজকে নন্দিনী একটা ঘটনা পাঠিয়েছে, সেটাই আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। আর 3 নম্বর ঘটনা, এটাও কিন্তু তোমাদের যথেষ্টই ভালো লাগবে। শান্তা আক্তার মুন্নির জ্যোৎস্না পাগলির চতুর্থ ঘটনা। তোমরা জ্যোৎস্না পাগলির চতুর্থ পর্বের জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছো, তাই আজকে তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। বেশি দেরি করে লাভ নেই, কেননা আজকের এপিসোড বড় হতে চলেছে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 200 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আজকে গামছা বাবার একটা ঘটনা তোমাদেরকে শোনাবো, যেটা বাবার নিজের মুখ থেকেই শোনা। তাই বাবার ভাষায় ঘটনা বলা শুরু করছি। বেশ কয়েক বছর আগে একটি ঘটনা আমাকে খুব দুঃখ দিয়ে গিয়েছিল, সেটাই আজ বলছি। আমার কাছে একদিন একটা ছেলে হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে। আমি বাড়িতে তখন বসেছিলাম, দরজা খোলাই থাকে। সারা দিনই পরিচিত অপরিচিত লোকেদের ভিড় লেগেই থাকে আমার বাড়িতে। সেই ছেলেটি হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে আমাকে বলে, বাবা, আমার স্ত্রী আর আমাকে বাঁচাও, আমাদের পরিবারটা ছাড়খাড় হয়ে যাবে, আপনি কিছু একটা করুন, আপনিই পারবেন এই সমস্যার সমাধান করতে। আমি তাকে বসালাম, আশ্বস্ত করলাম আর বললাম যে আচ্ছা আচ্ছা, আগে শুনি কি ব্যাপার। সেই ছেলেটি তখন বলল যে তার নাম ইন্দ্রজিৎ আর তার বউয়ের নাম আমিনা। আমি শুনেই বুঝতে পারলাম যে এই ইন্দ্রজিৎ হিন্দু ধর্মের ছেলে আর আমিনা মুসলিম। ইন্দ্র বলতে থাকলো। এরপর থেকে ঘটনা ইন্দ্রের ভাষাতেই বলছি। আমি আমিনাকে ভালোবাসতাম, কিন্তু আমার ও তার পরিবার এই সম্পর্কটা মেনে নেয়নি। শুরু হয় অশান্তি। এদিকে বলে রাখি, আমার দাদু ঠাকুমা তখন বেঁচে ছিলেন। আমার দাদু খুব বড় মাপের তান্ত্রিক ছিল। সারাটা জীবন ধরে উনি খুব নিষ্ঠা ভরে তন্ত্র সাধনা করে গেছেন। আমরা ছোট থেকে দেখেছি যে ওনার মধ্যে একটা অসম্ভব শক্তি ছিল, যেটার প্রয়োগ উনি করতেন। সব সময় যে কারুর ভালোর জন্যই করতেন সেটা বলতে পারবো না, কেননা তান্ত্রিকেরা তন্ত্র সাধনার মাধ্যমে অনেক খারাপ কাজ করতেও পিছপা হন না। যাই হোক, বাড়ির সবাইকে মানাতে পারলেও আমার দাদুকে মানানো যায়নি। দাদু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমার বর্তমানকালে বা আমার অবর্তমানেও যদি আমিনা এই বাড়ির বউ হয়ে ঢোকে তাহলে বাড়ি ছাড়খাড় হয়ে যাবে। আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব। তিনি এও বলেন যে তোরা ভাবিস না যে আমার মৃত্যুর পর তোরা ওকে বাড়িতে নিয়ে আসবি। দাদুর সেই রাগত দৃষ্টি আজও আমার মনে আছে। তো আমাদের সম্পর্ক বাইরে বাইরেই চলছিল। বরাবরই আমাদের সম্পর্কের গভীরতা বেশি ছিল, তাই আমাদের বোঝাপড়ার কোনোদিন কোনো অভাব হয়নি। ইতিমধ্যে আমার দাদু হঠাৎ অসুস্থ হলো। ডাক্তার দেখে তেমন কোনো আশার কথা শোনালো না। দাদু তখন মৃত্যুশয্যায়। তখন সে আবার বলল, ওই মুসলিম মেয়েটাকে যদি এই বাড়ির বউ করে এনেছিস, দেখবি এই বাড়ি এই বংশ শেষ হয়ে যাবে। এর কয়েক দিনের মধ্যেই দাদু মারা গেলেন। কিছুদিনের মধ্যেই সবাই শোক কাটিয়ে ওঠে। তারপর আরো কয়েক মাস কেটে যায়। আমার ঠাকুমা তখন বেঁচে ছিল। আমি অনেক কষ্টে কোনো রকমে বাড়ির সবাইকে মানতে বাধ্য করি আমার আর আমিনার সম্পর্কটা। শেষ পর্যন্ত আমার জেদের কাছে বাড়ির লোকেরা হার মানতে বাধ্য হয়। সবাই আমিনাকে মেনে নেয়। তারপর আমাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। আমাদের বাড়ি থেকে বিয়ের জন্য যে শাড়িটা আমিনার জন্য কেনা হয়েছিল, হঠাৎ দেখা যায় বিয়ের আগের দিন
রাতের বেলায় সেই শাড়িটায় আগুন লেগে যায়। সবাই দৌড়ে এসে দেখে যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই শাড়িতে। আমরা কোনো রকমে আগুনটাকে নিভিয়ে আবার অন্য একটা শাড়ি কিনে এনে বিয়ের জন্য প্রস্তুত হই। বিয়ের দিন সকালে হঠাৎ করে আমার ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার ডেকে নিয়ে আসা হয়। সেই ডাক্তার আমাদেরই গ্রামের এবং আমাদের বাড়ির পরিচিত ডাক্তার। তিনি বাড়িতে এসে ওষুধ দেন, কিন্তু বেরোবার সময় আমাকে একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন, ইন্দ্রজিৎ, তুমি লক্ষ্য করেছ তোমাদের বাড়ির তুলসী গাছটা একদম নেতিয়ে পড়েছে, যেন মনে হচ্ছে জল না দিলে এক্ষুনি মরে যাবে। আর উঠোনের অন্য গাছগুলো দেখো কেমন অদ্ভুতভাবে নেতিয়ে পড়েছে। এই বলে ডাক্তারবাবু চলে যান। সত্যি কথা বলতে বিয়ের তোড়জোড়ে আমরা কেউ খেয়ালই করিনি যে আমাদের বাড়ির তুলসী গাছ আর উঠোনের সব গাছগুলোর কি অবস্থা। ঝামেলা এখানেই থেমে থাকলো না। গায়ে হলুদের পর আমার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে সামান্য কিছু ওষুধ দিয়ে সুস্থ করা হয়। সন্ধেবেলা যখন বিয়ের সময় আসন্ন, তখন যেটা ঘটল সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। দাদুর ভয়ঙ্কর কথা আমাদের সকলের মনে ছিল, তাই আমরা আমিনাকে এই বাড়িতে ঢোকানোর সাহস করিনি। আমরা আমিনাকে নিয়ে এসেছিলাম আমারই এক কাকার বাড়িতে। সেখানেই তাকে রেখেছিলাম আর বিয়ে সেখানেই হবে বলে ঠিক করেছিলাম। যখন পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরু করলেন, কিছুক্ষণ পর থেকেই দেখি আমিনার মুখটা বাঁকতে শুরু করেছে। আর অনবরত আমিনা বলতে থাকে যে হবে না, হবে না, এই বিয়ে হবে না। আমিনার মুখটা বিকৃত হতে শুরু করে, চোখগুলো বেরিয়ে আসে। আর এই ঘটনার সঙ্গে কোথা থেকে যেন কতগুলো কালো কুকুর আমাদের সেই কাকার বাড়ির সামনে এসে ডাকতে শুরু করে। এই দেখে পুরোহিত মশাই ভয়ে দৌড়ে পালালেন। আমিনা তখন আমার গলাটা টিপে ধরে বলে, তোকে মেরে ফেলবো, তোর বংশ ধূলিসাৎ হয়ে যাবে। আমি আর সেখানে উপস্থিত সবাই এই ঘটনায় প্রচন্ড ভয় পেয়ে যাই। আমরা কোনো রকমে আমিনাকে ধরাধরি করে আমাদের সেই কাকার বাড়ির পাশে একটা মন্দিরে নিয়ে যাই। সেই মন্দিরের পূজারী মন্ত্রপুত কিছু ফুল আর জল ছিটিয়ে দেন আমিনার ওপর। তাতে কিছু ফল হয়েছিল কিনা জানি না, তবে আমিনা ঘুমিয়ে পড়ে। তারপর আমিনাকে বাড়িতে নিয়ে আসা হয় ও সেই পুরোহিত মশাইকে কাকুতি মিনতি করে কোনো রকমে ডেকে নিয়ে এসে বিয়েটা সম্পন্ন করা হয়। আগেই বলেছিলাম যে আমিনা ঘুমিয়ে পড়েছিল। যখন পুরোহিত মশাই বিয়ের মন্ত্র পড়তে শুরু করেন, আমিনাকে কোনো রকমে জাগিয়ে রাখা হয়েছিল। সে নিজের মধ্যে ছিল না। পরের দিন সকালে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করতে হয়। এদিকে আমাদের বাড়িতে একটা পোষা কুকুর ছিল, সেটাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর বমি করতে শুরু করে। আর আমিনা সারা দিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। ঠিক তার দুদিন পর আমার ঠাকুমার স্ট্রোক হয়। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এবার যে ঘটনাটা বলতে চলেছি সেটা রহস্যময় বলবো নাকি ভয়ানক, সেটা তোমরাই বলতে পারবে। আমাদের বাড়িতে একটা পেন্ডুলাম ঘড়ি ছিল। সেটা প্রতি ঘন্টায় ঢং ঢং করে আওয়াজ করে কটা বাজে তার জানান দিত। ঘড়িটা আমার দাদুরই কেনা। তবে ব্যাপারটা হলো কি, বেশ কিছু বছর আগে কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে সেই পেন্ডুলাম ঘড়িটা আওয়াজ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সময় ঠিকই দেখাতো। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রোজ রাত 12টায় সেই পেন্ডুলাম ঘড়িটা ঢং ঢং করে বেজে ওঠে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে ঘড়িটা বেজে ওঠা মাত্রই আমিনা দৌড়ে ছাদে চলে যেত আমাদের বাড়ির। কতবার আমি নিঃশব্দে পেছনে গিয়ে দেখি আমিনা কারোর সাথে কথা বলছে। সে দৃশ্য ছিল এতটাই ভয়ঙ্কর, কেননা আমিনা যে মানুষটার সাথে কথা বলছে তার পা নেই, সে শূন্যে ভাসছে আর তার মাথায় লাল ফেট্টি বাঁধা। অদ্ভুত ব্যাপার এটাই যে আমার দাদু যখন মারা যায় তখন তার কিছুদিন আগে থেকেই তার পা দুটো প্যারালাইজড হয়ে গিয়েছিল।
আর যেহেতু দাদু তান্ত্রিক মানুষ ছিলেন তাই মাথায় তার একটা লাল ফেট্টি বাঁধা থাকত। আমিনা যখন নিচে নামতো আমরা জিজ্ঞাসা করতাম, তুমি কেন গিয়েছিলে এত রাতে ছাদে একা? কার সাথে তুমি কথা বলো? ও তখন বলতো, আমার গুরুদেব। ব্যাস এইটুকুই কথা। আমিনা ছাদে গেলে কারোর সাহস হতো না ওর সাথে যাওয়ার। আমি কয়েকবার সাহস করে গিয়েছি এটা দেখতে যে সে কি করে, কিন্তু একটা অদ্ভুত শক্তি আমাকে গ্রাস করত। আমি দাঁড়াতেই পারতাম না ছাদে, নিজের অজান্তেই নিচে নেমে আসতাম। ঘটনা এখানেই থেমে থাকলো না। কয়েকদিন কেটে যাওয়ার পর আমার বাবা উঠোনে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙলেন। মা আবার অসুস্থ হলো। এই বলে ইন্দ্র থামল। ইন্দ্র আমাকে বলল, বাবা, আমার মা হাসপাতালে আর বাবা বিছানায় পড়ে আছে, আর আমি না সারা দিন চুপ করে ঘরে বসে থাকে আর শুধু দাদুর ব্যবহার করা তন্ত্র সাধনার সামগ্রীগুলো ঘাঁটতে থাকে। শাড়ি চুড়িদার ছেড়ে দাদুর ব্যবহৃত লাল বস্ত্র পরে থাকে। এদিকে আমাদের জমি জায়গারও কিছু গন্ডগোল শুরু হয়েছে। বাবা, আমাদের পরিবারকে বাঁচাও, আমিনাকে বাঁচাও। আমিনা এমন মেয়ে ছিল না। এই বলে ইন্দ্র কেঁদে ফেলে আর নিজের কথা থামায়। আমি ইন্দ্রের সব কথা শুনে বললাম, আমি কালই তোমাদের বাড়ি যাব। পরের দিনই আমি ইন্দ্রদের বাড়িতে গেলাম। গিয়ে আমার বুঝতে বাকি থাকলো না যে ইন্দ্রের তান্ত্রিক দাদু আমিনাকে একটু একটু করে বশ করে নিজের কাছে টেনে নিচ্ছেন। তার অতৃপ্ত প্রেতাত্মার কালো ছায়া এই বাড়িকে ঘিরে রেখেছে। তিনি এই কাজ করছেন কেননা উনি আমিনাকে নিজের মতো করে যাতে পরিচালনা করতে পারেন। ইন্দ্র আগেই বলেছিল যে তার দাদুর মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল, আর শক্তির কোনো বিনাশ হয় না। উনি পরলোক গমনের পরেও সেই শক্তি দ্বিগুণ আকারে অপশক্তিতে পরিণত হয়েছে, আর তিনি সেই শক্তি সংগ্রহ করে আমিনাকে শেষ করতে চাইছেন। আমি সবটা দেখে বাড়িতে ফিরে আসি। তারপর ভাবতে থাকি যে কিভাবে এই সমস্যার সমাধান করব, কারণ যে প্রেতাত্মা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে সে কম শক্তিশালী নয়। তাই তাকে প্রতিহত করতে গেলে আমাকেও শক্তি নিয়ে মাঠে নামতে হবে। সেই দিন রাতে কিছুতেই ঘুম আসছিল না। শুধু মনে হচ্ছিল কি করে বাঁচাবো ওই পরিবারটাকে ওই অপশক্তির হাত থেকে। আমি সেই রাতে না ঘুমিয়ে ধ্যানে বসলাম। আমি সারা রাত ধ্যানে মগ্ন থেকে ইন্দ্রের দাদুর প্রেতাত্মাটাকে ডাকা আরম্ভ করলাম। রাত তখনও ফুরোয়নি, তবে সময়টা বলতে পারবো না। সেই প্রেতাত্মা আমার সামনে এসে উপস্থিত হলো। গায়ে তার লাল বস্ত্র, মাথায় লাল ফেট্টি। সে শূন্যে ভাসছে আর পা দুটো ঝুলছে। সেই পা দুটোতে কোনো সার নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি চান তিনি? কেন এত কষ্ট দিচ্ছে তার পরিবারকে? এই পরিবার তো তারই। কিন্তু আমি বুঝলাম ওনার খুব রাগ তার পরিবারের প্রতি এবং ইন্দ্রের প্রতি। ইন্দ্র তার দাদুর নিষেধাজ্ঞা অমান্য করে কেন আমিনাকে বিয়ে করে ঘরে তুলল? ইন্দ্রের বাবা মা ঠাকুমা কেন আমিনাকে মেনে নিল বাধা না দিয়ে? তাহলে ইন্দ্রের দাদুর কি মর্যাদা থাকলো সংসারে? সারা জীবন সে সংসারের মাথা ছিল। তার কথা অমান্য করে পরিবারের লোক তাকে অপমান করেছে, ঠিক কাজ করেনি। আমি সেই প্রেতাত্মাটিকে বললাম, আপনি ওদেরকে এবার মুক্তি দিন। আপনার পরিবার কষ্ট পাচ্ছে। আর আমিনা মেয়েটির কি দোষ বলুন তো? ধর্ম দিয়ে কোনো মানুষের কি ভালো মন্দ বিচার করা যায়? তাকে এত কথা বলার পরেও আমি পরিষ্কার বুঝতে পারলাম তার মধ্যে কোনো পরিবর্তন হলো না। আমি বুঝতে পারলাম যে সেই প্রেতাত্মা ক্রমাগত চেষ্টা করে যাবে আমিনাকে বশে আনতে আর তাকে শেষ করতে। দুদিন আমি নিজের বাড়িতেই থাকলাম আর তারপর একটা উপায় ঠাহর করলাম। উপায়টা হলো এটাই যে ঠিক রাত 12টার সময় যখন আমিনা ছাদে ওঠে আমি সেই ছাদে পুজোয় বসবো। আমার মন্ত্র বলে প্রথমে বাড়িটা বন্ধ করব, তারপর আমিনাকে ওই প্রেতাত্মাটির অপশক্তির বলয় থেকে উদ্ধার করব। অবশেষে সেই দিন উপস্থিত হলো।
আমি রাত 12টা বাজার আগেই সেই ছাদেই একটা জায়গা বেছে নিয়ে পুজোয় বসলাম। ঘড়িতে ঠিক 12টা। ইন্দ্রদের বাড়ির সেই পেন্ডুলাম ঘড়িটা ঢং ঢং করে আওয়াজ করে উঠল। আমিনা ছাদে এসে উপস্থিত হয়েছে। আমি পুজো থামিয়ে তার দিকে তাকিয়ে দেখি সে কটমট করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ইন্দ্রদের বাড়ির সকলকে বলেছিলাম যে কেউ যেন ছাদে না আসে, কিন্তু আমি দেখলাম ইন্দ্র আমিনার পেছন পেছন ছাদে উঠে এলো। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সে কোনো শক্তির দ্বারা বশীভূত হয়েছে। আমিনা আমার দিকে এগিয়ে আসছে। তার ঠিক 10 হাত দূরে ইন্দ্র। একটা বিপদের পূর্বাভাস আমি পেতে আরম্ভ করেছি। আমি মন্ত্র পড়তে আরম্ভ করলাম। আমিনা আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক চিৎকার করে উঠল আর তারপর দৌড়ে গেল ছাদের দিকে আর ছাদ থেকে লাফ দিল। ইন্দ্র তার পেছনে দৌড়ল তাকে বাঁচাবার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সেই অপশক্তি ইন্দ্রকে ভর করেছে, আর ইন্দ্র আমিনাকে বাঁচাতে নয়, সেও ঝাঁপাবে ছাদ থেকে। আমি এত কিছু বলছি, কিন্তু এই সব ঘটনা কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটছিল আমার সামনে। আমিনার ছাদ থেকে ঝাঁপানোর সঙ্গে সঙ্গেই ইন্দ্র সেই ছাদ থেকে ঝাঁপাতে গেল, কিন্তু ইন্দ্র ছাদ থেকে লাফানোর আগের মুহূর্তে হঠাৎ যেন আটকা পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে পুজো থেকে উঠে ইন্দ্রর কাছে গিয়ে তার কপালে এক মন্ত্রপুত চূর্ণ ছিটিয়ে দিই তার মাথায়। সঙ্গে সঙ্গে তার সম্বিত ফেরে। ইন্দ্রকে কোনো রকমে বাঁচানো গেল, কিন্তু আমিনা ছাদ থেকে লাফিয়ে মারা গেছে। রক্তে ভেসে যাচ্ছে তাদের উঠোন। মেয়েটার জীবন শেষ হয়ে গেল, সব শেষ। ইন্দ্রর সম্বিত ফিরতে আমি তার বাড়ির লোকেদের ছাদে ডাকি, আর বাড়ির সকলে তাকে নিচে নিয়ে যায়। সেই দিন রাতটা আমি তাদের বাড়িতেই থাকি, আর পরের দিন নিজের বাড়িতে ফিরে আসি। এটা আমার জীবনের এক অসফলতার ঘটনা। আমি এতজনের জীবন বাঁচিয়েছি, এত পরিবারকে অপশক্তির হাত থেকে রক্ষা করেছি, কিন্তু এই ক্ষেত্রে আমি আমিনাকে বাঁচাতে পারলাম না। শুনেছিলাম আমিনার মৃত্যুর পর সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমার জীবনের সফলতার ঘটনা তো তোমরা আগে শুনেছ, আজ একটা অসফলতার ঘটনা শোনালাম। সাফল্যের দোরগোড়ায় এসেও সামান্য একটু সময়ের হিসাবের ভুলের জন্য সবকিছু আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তবে কয়েকদিন পরে ইন্দ্র এসেছিল আমার বাড়িতে। সে আমাকে বলে, বাবা, সবকিছুই তো জানলাম আপনার থেকে আর বাড়ির লোকেদের থেকে। আমি তো মরেই যেতাম। আমিও তো আমিনার পেছনে গিয়ে তারই মতো ঝাঁপাতাম ছাদ থেকে, কিন্তু আমি আটকে গেলাম কিভাবে? আর বাবা, সেই দিন রাতে আমার বাড়ির লোকেরা যখন আমাকে নিচে নামিয়ে নিয়ে আসে, সবাই দেখে যে আমার পরনে ফতুয়াটার তলায় কোমরে একটা গামছা বাঁধা আছে, কিন্তু আমি তো বাবা কোমরে গামছা বাঁধিনি। এই যে সেই গামছা, এই গামছার রং তো হুবহু আপনার এই গলার গামছার সাথে মিলে যাচ্ছে। এ কি করে সম্ভব বাবা, বলুন বাবা? হ্যাঁ, সত্যি কথা এটাই যে আমার অসফলতার পেছনে একটা সাফল্য হয়তো লুকিয়েছিল। আমি ইন্দ্রকে সেই রাতে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু ইন্দ্রের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। খালি তাকে বলেছিলাম, আমার সেই একই কথা, সবকিছু কি জানতে আছে? সবকিছু নাই বা জানলে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো বলো তোমাদের আজকের এই প্রথম ঘটনাটা? মানে আমি কিন্তু এই ঘটনাটা পড়তে গিয়ে লোম খাড়া হয়ে গেছে, গুজবাম্পস দিয়েছে আমাকে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু গামছা বাবার আবার শুনে নিলাম। এই 200 নম্বর স্পেশাল এপিসোডে গামছা বাবার ঘটনা রাখার যে ডিসিশনটা, সেটা কি ঠিক হলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা গামছা বাবার ঘটনা শুনতে কিন্তু তোমরা ভালোবাসো। আর এই ঘটনা কিন্তু অনেকদিন আগেই আমার কাছে এসেছিল, কিন্তু আমি স্টক করে রেখে দিয়েছিলাম আমাদের এই 200 নম্বর স্পেশাল এপিসোডে তোমাদেরকে পড়ে শোনাবো বলে। তাহলে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের নন্দিনী দে।
নন্দিনীর, আমি যদি ভুল না করি, এই ঘটনা নন্দিনীর পাঠানো 18তম ঘটনা আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে। বেশি দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 200 নম্বর স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘোষবাড়ির ছোট ছেলে শুভ্র লেখাপড়ায় ভালোই ছিল, তবে দুই দিদির মতো অতটা নয়। দিদিরা পড়াশোনা করে ব্যাংকে খুব উঁচু পোস্টে চাকরি পেয়ে গেছে, কিন্তু শুভ্র তেমন কিছু জোটাতে পারেনি। শেষমেশ প্রাইভেট টিউশন করা আর টুকটাক কাজ করা শুরু করলো। যেমনটা হয় আর কি, বাড়ির লোক বা পাড়া প্রতিবেশীরা খুব একটা ভালো চোখে দেখতো না এই ব্যাপারটা। দিদিরা কত সুন্দর চাকরি করছে আর ভাই কিনা টিউশন করছে, মানা যায় এটা? দিন দিন শুভ্র কেমন যেন একটা হীনমন্যতায় ভুগতে লাগলো। চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু হয় তারা ওকে সিলেক্টও করেছে, কিন্তু কাজটা শুভ্রর পছন্দ হচ্ছে না, মাইনেও কম, আবার হয়তো কখনো রিজেক্ট হয়ে যাচ্ছে। একটা কথা এখানে বলে রাখি যে শুভ্রদের বাড়িতে দুই দিদির ভালো মাইনের জন্য শুভ্রকেও বলে দেয়া হয়েছিল যে এমন মাইনের চাকরি জোগাড় করো যাতে 10 জনকে বলা যায়। তাই কম মাইনের চাকরি শুভ্র পেলেও ছেড়ে দিত। যাই হোক, এইভাবেই চলছিল। এক এক করে দুই দিদির বিয়ে হয়ে গেল। জামাইবাবুরাও ব্যাংক কর্মী। অসহ্য হয়ে উঠেছিল শুভ্রর জীবন। একদিন এক বন্ধুর ডাকে শুভ্র পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল। বাড়িতে জানিয়েছিল চাকরির জন্যই যাচ্ছে, হয়ে গেলে সেখানেই থেকে যাবে, না হলে ফিরে আসবে। তবে ফিরে এলে চাকরির জন্য আর কোনো চেষ্টা করবে না, ব্যবসা করবে। এই কথা শুনে শুভ্রর বাবা মা যত দেবদেবী আছেন সবার কাছে প্রার্থনা করতে শুরু করেন যে শুভ্র যেন চাকরিটা পেয়ে যায়। কারণটা হচ্ছে, শুভ্র যদি চাকরি না পায় এসে বাবা মার থেকে টাকা চাইবে, আর ব্যবসা করার জন্য সেই টাকা দিতে তারা রাজি নন। শুভ্র পৌঁছে গেল সিমলায় তার বন্ধুর কাছে। 2-3 দিন বেশ কাটলো। যেদিকে তাকাও পাহাড় আর পাহাড়। দূরে বরফের পাহাড় দেখে শুভ্র যেন একটু মনে স্বস্তি পেল। বড্ড ঠান্ডা এখানে, সবসময় গরম জামা কাপড় পরে থাকতে হয়। শুভ্রর বন্ধুর নাম হচ্ছে জয়। তাকে কাজের জায়গাটা দেখাতে নিয়ে যায়। এমনিতে বেশ ভালো, কিন্তু জায়গাটা কেমন একটা নিরিবিলি, বড্ড চুপচাপ আর শান্ত। কাজের কোন জায়গা, কি কাজ পরে বলছি। জয় ওকে নিয়ে পুরো ডিপার্টমেন্টের হেডের কাছে নিয়ে গেল আর তার সাথে দেখা করালো। তিনি হিন্দিভাষী। জয় তাকে শুভ্রর কথা আগে থেকেই বলে রেখেছিল, তাই শুভ্রর চাকরিটা পেতে অসুবিধে হলো না। জয় যখন শুভ্রকে তার স্যারের সাথে আলাপ করালো, সেই স্যার শুভ্রকে নিয়ে অফিসের ভেতরে চলে যান আর জয়কে বলেন বাইরে অপেক্ষা করতে। প্রায় 45 মিনিট পর শুভ্র বেরিয়ে আসে। জয় তাকে জিজ্ঞাসা করল, কিরে, কি খবর? শুভ্র বেরিয়ে এসে বেশ হাসি হাসি মুখে বলল, চাকরিটা হয়েছে রে, মাইনেও ভালোই দেবে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আমার দিদিদের থেকেও কিন্তু বেশি মাইনে পাবো। এ কি করে সম্ভব হলো রে? শুভ্র আনন্দে প্রায় পাগলই হয়ে উঠেছিল। সে প্রথমে বাড়িতে জানালো আর বলল সে এখন আর বাড়িতে ফিরবে না, এখানেই থাকবে। কবে বাড়ি যাবে পরে জানিয়ে দেবে। আগেই বলে রাখি, এটা একটা প্রাইভেট হসপিটাল। এখানকার কাজ দুটো ডিপার্টমেন্টে ভাগ করা, আর শুভ্রর ভাগে আসে হসপিটালের কাজ। আর জয়ের ডিপার্টমেন্ট ছিল যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে এই হোমে ফিরে আসে, তাদের দেখাশোনা করা। এই হোমে এই কারণে বললাম, কেননা শুভ্রর ইন্টারভিউটা জয়ের স্যার এই হোমেরই একটা অফিসে নিয়েছিলেন। এই হোমটা একটা অদ্ভুত জায়গা। আগেই বললাম যে জয়ের কাজ ছিল যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে এই হোমে ফিরে আসে তাদের দেখাশোনা করা। এখানে এমন অনেকেই আছেন যাদেরকে তাদের পরিবার আর ফিরিয়ে নিয়ে যেতে চায় না। আবার এরকম অনেকেই আছে যারা নিজেরাই পরিবারে ফিরে যেতে চায় না। শুভ্র প্রথম দিন ডিউটি করল। সে মনে মনে বেশ উত্তেজিত ছিল, তার সাথে খুশিও। এইভাবেই প্রায় 14-15 দিন কেটে যায়। তারপর শুরু হলো আসল ঘটনা। হাসপাতালের কিছু নিয়ম থাকে যেগুলো প্রায় সবাই মেনে চলে। বেশি রাতের দিকে হাসপাতালের ভেতরের আলো কমিয়ে দেওয়া হয় আর বাইরের আলোগুলো বাড়িয়ে দেওয়া হয়, কারণ হাসপাতালের পেছন থেকেই জঙ্গল শুরু। একদিন রাতে শুভ্র চেয়ারে বসে খাতাপত্র চেক করছিল। রুমটা তার নিচের তলাতেই। হঠাৎ করে আর চোখে শুভ্রর মনে হলো যে কেউ একজন জানলার বাইরে দাঁড়িয়ে আছে, তার দিকেই মুখ করে।
শুভ্র তাকালো সেই দিকে, কিন্তু কেউ কোথাও নেই। রাতের দিকে ঠান্ডাটাও বেশি লাগে এই জায়গায়। চা কফি খুব একটা শুভ্র খায় না, তবু এখানে এসে খেতেই হচ্ছে। 12টার পর নিজের রুম থেকে বেরিয়ে শুভ্র লম্বা প্যাসেজ দিয়ে হাঁটতে লাগলো। তার কাজ হচ্ছে সব রুমগুলো একবার দেখে রাখা যে পেশেন্টরা ঘুমোচ্ছে কিনা। শুভ্র দেখল যে কোনো কোনো রুমে নার্স, আয়া, মাসি এরা রয়েছেন, আর পেশেন্টরা নির্বিঘ্নে ঘুমাচ্ছেন। প্যাসেজ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শুভ্রর একটা রুমের ভেতর চোখ পড়ল। এখানে বলে রাখি যে প্রত্যেকটা পেশেন্টের ঘরই কাঁচের তৈরি, যেটা দিয়ে ভেতরটা দেখা যায়। শুভ্র দেখল সেই ঘরের পেশেন্ট না ঘুমিয়ে জানলা খুলে দাঁড়িয়ে রয়েছে এই ঠান্ডায়। শুভ্র ভাবল পাগল নাকি, বলেই কাঁচের দরজাটা ঠেলে ভেতরে গিয়ে দেখে, আরে কোথায় গেল? এখানে তো কেউ নেই, পুরো রুমটাই ফাঁকা, আর জানলাটাও তো বন্ধ। শুভ্র একটু চমকে গেল, এটা কি হলো? এই তো দেখলাম একটা পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে, ভেতরে ঢুকতেই দেখি কেউ নেই। শুভ্র রুমটা থেকে বেরিয়ে আসে। সে চলে যেতে যাবে, কিন্তু আবার কাঁচের দরজা দিয়ে ভেতর দিকে তাকায় এটা দেখার জন্যে যে কেউ দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু সে দেখে না, কেউ তো নেই। মনটা কেমন একটা হয়ে গেল শুভ্রর। শুভ্র এরকম পেশেন্টদের চেক করতে করতে 3rd ফ্লোরে গিয়ে পেশেন্টরা ঘুমিয়েছে কিনা চেক করছিল। এমন সময় দেখল মেন গেটের বাইরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। শুভ্র এই দৃশ্য ওপর তলার এক রুম থেকে পরিষ্কার দেখতে পেয়েছিল। যখন তার চোখ পড়েছিল মেন গেটের দিকে, সে পরিষ্কার দেখতে পেয়েছিল যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। শুভ্রর চোখ পড়তেই চমকে গেল, এটা কে গেটের বাইরে দাঁড়িয়ে? শুভ্র লক্ষ্য করে, কিন্তু বুঝতে পারে না যে একটা মানুষ সাদা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, নাকি একগুচ্ছ ধোঁয়া মানুষের মতো গঠনের রূপ নিয়েছে। শুভ্র সিকিউরিটি গার্ডকে কল করে এটা চেক করতে যে কে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। গার্ড চেক করে জানালো যে কেউ গেটের বাইরে দাঁড়িয়ে নেই। শুভ্র ফোনেই ছিল, কিন্তু সে 3rd ফ্লোর থেকে এখনো দেখতে পাচ্ছে কেউ একজন যার মানুষের মতোই গঠন, কিন্তু মনে হচ্ছে সেটা একটা ধোঁয়া, এখনো দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে। সে 3rd ফ্লোর থেকেই চিৎকার করে বলতে যায়, এই কে ওখানে? কিন্তু সেই মনুষ্যাকৃতি ধোঁয়া সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায়। শুভ্র নিজের ঘরে এসে ভাবতে লাগলো কি সব দেখছে ও। পরের দিন জয়কে বলল সব ঘটনা। জয় বলল, আরে দূর, ভুলভাল দেখেছিস, দেখ নতুন জব, এমন হয়, পাহাড়ি জায়গা, নির্জন, তোর শোবার টাইমেরও চেঞ্জ হয়ে গেছে, তাই এমন হচ্ছে। আর এখানে অনেকেই হয় হ্যালুসিনেট করে, আর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। শুভ্র নিজেকেও এটাই বোঝালো। কটা দিন বেশ ভালোই কাটলো, কিন্তু আবার সমস্যা শুরু হলো। দিন দিন বাড়তে থাকে সেই সব সমস্যা। বাকি যারা এখানে কাজ করে তাদের সাথে কথা বলে তেমন কিছু পাওয়া যায় না। লম্বা প্যাসেজে হঠাৎ করে শুভ্র কাউকে দেখতে পাচ্ছে, কিন্তু তার দিকে হেঁটে গিয়ে শুভ্র দেখছে কেউ কোথাও নেই। হসপিটালের সেই কেবিনটা, যার মধ্যে শুভ্র মাঝে মাঝেই এক পেশেন্টকে দেখতে পায়, কিন্তু দরজা ঠেলে ভেতরে গেলেই সে দেখে সেই রুম ফাঁকা। তাহলে কি এই সব শুধু শুভ্রর সাথেই হচ্ছে? হসপিটালের কিছু জায়গা আছে যেখানে সবার যাওয়া মানা। কেন মানা সেটা কেউ জানে না। শুভ্র ঠিক করলো যে ও লুকিয়ে যাবে সেই সব জায়গায়, আর দেখবে কেন এখানে যেতে মানা আছে। একদিন শুভ্র ডিউটি আওয়ার্সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সেই সময় তার কানের কাছে এসে কেউ যেন জোরে জোরে কেঁদে উঠল। এতটা জোরে যে শুভ্র ভয়ে ছিটকে পড়েছিল চেয়ার থেকে। উঠে নিজেকে সামলে এসে দেখল প্যাসেজে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন আর খুব অদ্ভুত ভাবে হাসছেন। শুভ্রর মাথাটা গরম হয়ে গেল। সে সেই বৃদ্ধাকে বলতে গেল যে আপনি ওখানে কি করছেন, কিন্তু ঠিক সেই সময় তার মোবাইলটা বেজে ওঠে। জয় কল করেছে। শুভ্র কলটা তোলার পর সে বলল, কিরে তুই ঠিক আছিস? এমনিই করলাম। শুনে শুভ্র বলল, আরে দেখ না, এই প্যাসেজে একজন ভদ্র। কোথায় গেল? শুভ্র দেখল বৃদ্ধা আর নেই। সে জয়কে বলল,
আচ্ছা একটু রাখতো, তোকে পরে ফোন করছি। শুভ্র সেই দিকে হেঁটে গিয়ে দেখল প্যাসেজ সেখানেই শেষ, বৃদ্ধা উধাও। শুভ্রর এই হাসপাতাল ঠিকঠাক লাগছে না, কেমন যেন একটা। অনেক প্রশ্ন আসছে তার মনে, কিন্তু কোনো উত্তর নেই। দিন দিন ও নিজেও কেমন একটা হয়ে যাচ্ছে। খেতে ইচ্ছে করে না, ঘুম পায় না, কিন্তু কি সব আজে বাজে স্বপ্ন দেখে। অন্ধকার ঘর খুব ভালো লাগে, আলো জ্বাললেই বিরক্ত হয়। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা মাস। শুভ্র বাড়িতে টাকা পাঠাতো, কিন্তু এই কমাসে সে একবারও বাড়ি ফেরেনি। ইচ্ছাও করতো না যেতে। জয় বলেছিল, যা কয়েকটা দিন বাড়িতে ঘুরে আয়, ভালো লাগবে, কিন্তু শুভ্র যায়নি। এর মধ্যে বেশ কয়েকজন নার্স চাকরি ছেড়ে দিল। আয়া মাসিরাও কেমন যেন চুপচাপ থাকে। শুভ্র তাদেরকে জিজ্ঞাসা করে, আরে মাসি, ওই রুমে একটা পেশেন্ট আমি দেখি দাঁড়িয়ে রয়েছে, ভেতরে গিয়ে দেখি সে উধাও। মাসিরা কেমন একটা বোকা বোকা হাসি হেসে শুভ্রকে বলে, দূর পাগল, ওসব ভুল দেখেছ তুমি। কেউ আছে, আবার তুমি ভেতরে গিয়ে দেখছো নেই, এ আবার হতে পারে নাকি? যা পাগল ছেলে, বলে তারা চলে যায়। অন্য কোনো মাসিকে শুভ্র জিজ্ঞাসা করে, আরে ওই ভদ্রমহিলা ওই প্যাসেজে দাঁড়িয়ে কাঁদে আবার হাসে, কে উনি? ওনাকে তো ওয়ার্ডে কোথাও দেখতে পাই না। মাসি বলে, এ আবার কি কথা? ওয়ার্ডে দেখতে পাও না, প্যাসেজে দেখতে পাচ্ছ, এটার কোনো মানে হলো? আরে যারা ওয়ার্ডে আছে তারাই তো থাকবে নাকি? বলে সে চলে যায়। 6 মাস পর শুভ্রর একটা ছোট্ট প্রমোশন হলো, আর সে সুযোগ পেল হসপিটালের সেই সব জায়গায় যাওয়ার যেখানে যাওয়া মানা। এমনই একদিন ডিউটি আওয়ার্সে শুভ্র সেই ওয়ার্ডে যায়। যেতে যেতে তার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। প্রথমে গাটা ভারী হতে আরম্ভ করে, তারপর কেমন একটা পচা গন্ধ আসে তার নাকে। সে মনে ভাবে, এই দিকটায় এতদিন কেউ আসেনি, ইঁদুর টিঁদুর হয়তো মরে পড়ে আছে। এদিকে আলোও কম, বোঝাই যাচ্ছে এদিকে কেউ আসে না। নাকে রুমাল চাপা দিয়ে শুভ্র এগিয়ে যায় সামনে। বেশ ঠান্ডা লাগছে আর গায়েও কাঁটা দিচ্ছে। শুভ্রর হাতে একটা ছোট্ট টর্চ। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তার কানের কাছে এসে কেউ হিন্দি ভাষায় বলল, ওয়াপস যাও, ভাগ যাও। বুকের ভেতরটায় একটা ঠান্ডা স্রোত খেলে গেল শুভ্রর। ও কি সত্যি শুনলো নাকি মনের ভুল? এই জায়গায় তো আর কেউ নেই। শুভ্রর বুকে যেন একটা ধাক্কা লাগে, কিন্তু সেই ধাক্কা সামলে ওঠার আগেই শুভ্র শুনতে পায় জোরে জোরে কেউ যেন কাঁদছে, আবার কয়েকজন খিলখিল করে হাসছে। পাগল করা হাসি যেন। এই পরিত্যক্ত জায়গায় শুভ্র এসেছে, আজ তাকে পেয়েছে ওরা। কারা যেন বলছে, শেষ করব আজ তোকে। তারপরেই হঠাৎ শুভ্র শুনতে পায় সেই ওয়ার্ডের প্রত্যেকটা দরজায় কেউ যেন ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। এমন মনে হচ্ছে যে দরজাগুলো এক্ষুনি ভেঙে কারা যেন বেরিয়ে আসবে। কারা যেন সেই দরজা ভেঙে বেরিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। শুভ্রর আবার কানে আসে সেই শব্দ, চলে যাও ইহাঁ সে, ভাগ যাও, ভাগো। শুভ্র আর দাঁড়িয়ে থাকতে পারল না, প্রাণ নিয়ে দৌড়ালো শুভ্র। তাকে বাঁচতে হবে এখন, এই জায়গায় থাকলে সে আর বাঁচবে না। শুভ্র অনেকটাই দৌড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা জোরে ধাক্কা খাওয়াতে সে পড়ে গিয়ে জ্ঞান হারায়। শুভ্র চোখ খুলে দেখল সেই হাসপাতালেরই একটা বেডে সে শুয়ে আছে। সেখানে যারা ছিল তাদেরকে সব কথা বলল শুভ্র। আসলে এই হাসপাতালের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানতো। আসলে সেই হাসপাতালের ডাক্তারদের থাকার ব্যবস্থা ছিল আলাদা জায়গায়। তারা টাইম টু টাইম চেক আপ করতে আসতেন রোগীদের। প্রবলেম ফেস করতে হতো শুভ্রর মতো সুপারভাইজারদের আর আয়া নার্সেদের। অনেকে ব্যাপারটাকে উপেক্ষা করত, আবার অনেকে ভয় পেয়ে কাজ ছেড়ে পালাতো। জয় যখন শুভ্রকে দেখতে আসে, শুভ্র জয়কে চেপে ধরল ও বলল যে, তোকে সত্যিটা বলতেই হবে, নাহলে আমার এই কাজ করা সম্ভব নয়। আমি কালই এখান থেকে ফিরে যাব। শেষমেশ জয় বলল, আমি খুব বেশি কিছু জানি না, তবে যেটুকু জানি সেটা হলো যাদের এই হাসপাতাল তারা আমেরিকাতে থাকে, তারাই চালান এটা। মাঝে মাঝে আসেন আর ম্যানেজমেন্টের সব কাজ দেখে যান। আর তুই তো দেখেইছিস যে অনেক রোগে ভোগা অসহায় বৃদ্ধ বৃদ্ধার বাসস্থান এটা। তারা এখানেই থাকে আর তাদের জন্যই এই হাসপাতাল।
তাদেরই চিকিৎসা করা হয় এই হাসপাতালে। কেউ সুস্থ হয়ে ফিরে যায় আর কেউ যায় না, এখানেই থেকে যায়। অনেক বছর আগে ওই ওয়ার্ডে যেখানে তুই গিয়েছিলি সেইখানে হঠাৎ করে এক রাতে আগুন লেগে যায়। অনেক পেশেন্ট ও নার্স সেই আগুনে মারা যায়, বডিগুলো জ্বলে ছাই হয়ে গিয়েছিল। বৃদ্ধ বয়স আর অসুস্থ হবার কারণে তারা নিজের প্রাণ বাঁচাতে পারেননি। সেই ওয়ার্ডটা এরপর বন্ধ করে দেওয়া হয় আর নতুন করে অন্যদিকে তৈরি করা হয় সেই ওয়ার্ড। তোকে সেই ওয়ার্ডে যাওয়ার পারমিশন দেয়া হয়েছিল এটা দেখার জন্যে যে সেখানে কি এখনো সেই সব আত্মার উপদ্রব আছে। শুভ্র জয়কে বলল, কে আত্মা? কোন আত্মা? ওই যারা সেই রাতে আগুনে পুড়ে মারা গিয়েছিল, অনেক আত্মার হয়তো মুক্তি হয়নি, আজও তারা রয়ে গেছে সেইখানে। আসলে যারা মারা গিয়েছিল তাদের বাড়িতে খবর দেয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই আসেনি। আর এসেই বা কি করত, কি বা পেত? তাদের পরলৌকিক কাজও বা ঠিকঠাক করে হয়েছিল কিনা জানি না। এরপর থেকে এই হাসপাতালে ওই ওয়ার্ডে অনেক কিছুই ঘটত, তবে ওপরমহল এসব মানতে চাইতো না, তাই শেষমেশ ওদিকে যাওয়া বন্ধ করে দিল। কিছু হোমযজ্ঞ করানো হয়েছিল, তবে লাভ হয়নি, সেটা তো নিজের চোখেই দেখলি। সব শুনে শুভ্র বলল, তুই এই সব জেনেও আমাকে এখানে জব করতে বললি, আর তুই নিজেই বা কিভাবে করছিস? ভয় পাস না? উত্তরে জয় বলল, ভয় পাই রে, তবে মোটা টাকা দেয় তো, বাড়িতে ফিরে গিয়েই বা কি লাভ? কি করব বল? বেকারের জীবন কেমন হয় তুই তো ভালো করে জানিস। যতদিন পারবো করব, আর যেদিন মনে হবে আমার দ্বারা আর হচ্ছে না সেদিন ছেড়ে চলে যাব। শুভ্র আর থাকেনি সেই হাসপাতালে। সবটা শোনার পর থাকার আর প্রশ্নই ওঠে না। বাবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চাকরিটা সে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে অন্য কিছু বলে জায়গাটা ভালো লাগেনি। এইসব ভুলতে বেশ সময় লেগেছিল ওর। শুভ্রর বেশ মোটা মাইনে ছিল, তাই এই কম মাসে যেইটুকু টাকা কামিয়েছিল সেটা দিয়েই একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। এখনও টিউশনও করে আর তার সাথে ওর ছোট্ট ব্যবসাটাও চালায়। শুভ্রর বাবা মারা গেছেন, মা অসুস্থ। শুভ্র বিয়েও করেনি, করার ইচ্ছেও নেই। ও বেশ ভালোই আছে, নিজের ব্যবসা করে, টিউশন পড়ায়, পাড়ার মোড়ে আড্ডা, গল্প, চা খাওয়া, যা রোজগার হচ্ছে তাতে ভালোভাবেই জীবনটা কাটছে। এর বেশি আর কিছুই চায় না সে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছিল নন্দিনী দে। নন্দিনী আমাকে আরো লিখেছে যে এই ছিল হাসপাতালের একটা ভৌতিক ঘটনা। দাদাভাই, হাসপাতালের নাম বা ঠিক লোকেশনটা শুভ্রদা আমাকে বলেনি বা বলতেও চাইনি, আমিও জোর করিনি। হিমাচল প্রদেশের সিমলাতে রয়েছে এই হাসপাতাল। জয় নামের সেই বন্ধু এখনো সেখানেই কাজ করে, তবে তার মাঝে এক মানসিক বিকার দেখা গিয়েছিল। কথাবার্তায় সেটা ধরাও পড়ত, তবে এখন কেমন আছে আর জানা নেই। যাই হোক, পড়ে যদি ভালো লাগে তো শুনিও প্রেতপক্ষের সবাইকে। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এপিসোড অনেকটাই বড় হচ্ছে, তাই বেশি কথা বলে এপিসোডটাকে বড় করব না, কেননা তোমরা সবাই অপেক্ষা করে আছো জ্যোৎস্না পাগলির 4 নম্বর ঘটনার জন্যে। তাই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের স্পেশাল এপিসোড 200 নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম শান্তা আক্তার মুন্নি। আমি ঢাকা থেকে বলছি। প্রেতপক্ষের সবাইকে আমার ভালোবাসা এবং অভিনন্দন। দেখতে দেখতে 200 এপিসোড হয়ে গেল। আমরা সবাই এই চ্যানেলকে সাপোর্ট করি এবং সবাই মঙ্গল কামনা করি যেন প্রেতপক্ষ অনেক দূর এগিয়ে যায়। রাজদা, তুমি একদিন অনেক বড় হবে, আমরা সবাই তোমার পাশে আছি। আজকে জ্যোৎস্না পাগলির চতুর্থ ঘটনাটা তুলে ধরলাম। আগের পর্বে তোমাকে আমি বলেছিলাম যে জ্যোৎস্না পাগলির আর্তনাদ শুধু আমি নয়, আমার মা, আমার নানি এবং এলাকার সব মানুষও শুনতে পেতে আরম্ভ করেছিল। ধীরে ধীরে জ্যোৎস্না পাগলি পরিচিতি লাভ করতে লাগলো। সবাই বলতে আরম্ভ করলো যে সুন্দরী এক পাগলি গ্রামের খোলা বাজারে ঘুরে বেড়ায়, পুরুষদের নাচ দেখায়, আর সেই নাচ দেখিয়ে সেই পুরুষদের থেকে টাকা পায়, আবার যে যা খেতে দেয় সেটা খেয়ে নেয়। প্রথম এপিসোডে বলে রেখেছিলাম জ্যোৎস্না পাগলি আমার মাকে কিন্তু বলেছিল যে আমার মায়ের বিয়ে হবে খুব তাড়াতাড়ি, আর একজন সরকারি চাকরিজীবী হবে তার স্বামী। আমার মায়ের বয়স যখন 15 তখন তার বিয়ে হয়। সালটা 1996 সাল। তার 3 বছর পর আমি দুনিয়াতে আসি।
কিন্তু সেই 3 বছর আমার মা পড়াশোনার জন্যে আমার নানির বাড়িতে থেকে যায়। মায়ের মুখ থেকেই শুনেছিলাম মায়ের বিয়ের সময় জ্যোৎস্না পাগলি এসেছিল আর বলেছিল, কিরে, আমি বলেছিলাম না তোর বিয়ে হবে সরকারি চাকরিজীবীর সাথে। মা সত্যি অবাক হয়েছিল যে জ্যোৎস্না পাগলির কথা কিন্তু একদম মিলে গেল। জ্যোৎস্না পাগলিকে মা বলেছিল যে তার বিয়েতে খেয়ে যেতে, কিন্তু পাগলি একটা ঠান্ডা জলের বোতল নিয়ে সবার সামনে নাচতে আরম্ভ করে। তার যেমন রূপ সৌন্দর্য, সব পুরুষ মানুষ তার দিকে ক্ষুধার্ত নজরে তাকিয়ে থাকে। তারপর নাচতে নাচতে সে কোথায় যে উধাও হয়ে যায় কেউ খুঁজে পায় না। মায়ের বিয়ের অনেক দিন কেটে গেল, কিন্তু মা পাগলিকে আর দেখতে পায়নি। কিন্তু হঠাৎ একদিন মা শুনতে পেল জ্যোৎস্না পাগলি মারা গিয়েছে। মা প্রচন্ড অবাক হলো, কিন্তু দুঃখও পেল। মায়ের 2 চোখ দিয়ে পানি ঝরে পড়ল। পাগলির তো বয়স বেশি নয়, সে কিভাবে মারা যেতে পারে? জানা গিয়েছিল যে পাগলি মায়ের বিয়েতে এসে অনেক পুরুষ মানুষকে নাচ দেখিয়েছিল। তার মধ্যে কয়েকজন লোক নাকি পাগলিকে পিছু করে আর জ্যোৎস্না পাগলির আস্তানা দেখে আসে। সে পাগলি হলেও তার সৌন্দর্যের কাছে তারা হার মানে। আর একদিন রাতে তারা দলবদ্ধ হয়ে জ্যোৎস্না পাগলির আস্তানায় গিয়ে তাকে ধর্ষণ করে এবং তাকে কুপিয়ে মেরে ফেলে। যারা এই কাজ করেছিল তারা গা ঢাকা দিয়েছে। এলাকা থেকে জ্যোৎস্না পাগলির ক্ষত বিক্ষত মৃতদেহ বার করে এনে কবর দেওয়া হয়। আমার মা অনেক কষ্ট পেয়েছিল তার মৃত্যুতে, কিন্তু অদ্ভুত ঘটনা শোনা গিয়েছিল পাগলির মৃত্যুর কয়েকদিন পর। শোনা গিয়েছিল সেই দুষ্কৃতীরা আইনের কাছে তাদের জীবন ভিক্ষা চাইছে। তারা নিজেরাই গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তারা পুলিশকে বলেছে যে রাতের বেলায় পাগলি নাকি তাদেরকে দেখা দেয় আর হেসে হেসে বলে, আমাকে তোরা মেরেছিস, বাঁচতে দিলি না বল, আমিও বা কি করে তোদের বাঁচতে দিই, তোদের একটাকেও ছাড়বো না। সেই দুষ্কৃতীরা পুলিশের কাছে অকপটে বলে তাদের মধ্যে একজন নাকি মারা গেছে, কেউ নাকি গলা টিপে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। তারা এও জানায় যে তারা 4 জন ছিল যারা এই নিকৃষ্ট কাজটা করেছে, কিন্তু শোনা যায় সেই 4 জনের মধ্যে একজন তো মারা গিয়েছিল, তার নাম আক্কাস। আর বাকি 3 জন, যাদের নাম রুবেল, গফুর আর বিল্লাল, তারা 3 জন প্রচন্ড প্রভাবশালী হওয়ায় এবং পুলিশকে বেশি করে টাকা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কবিরাজের কাছ থেকে তারা 3 জন একটা করে তাবিজ শরীরে বহন করে, যাতে পাগলির অতৃপ্ত প্রেতাত্মা তাদের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু জ্যোৎস্না পাগলির ঘটনা এখানেই শেষ নয়। রুবেল, গফুর আর বিল্লাল, এদের 3 জনের সাথে যা ঘটেছিল তোমরা শুনতে পাবে জ্যোৎস্না পাগলির লাস্ট এপিসোডে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল 3 নম্বর ঘটনা। তার মানে জ্যোৎস্না পাগলির ঘটনা কিন্তু শেষ হলো না। আজকে শুনলাম আমরা জ্যোৎস্না পাগলির 4 নম্বর ঘটনা, আর একটা ঘটনা শান্তা আমাদের পাঠাবে। তোমরাও কিন্তু শান্তার মতো ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে 9432129921 এই নাম্বারে, আর পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে, যেখানে তোমাদের সুবিধা। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা যেন না হয়, কেননা হয়ে যাওয়া ঘটনা শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে আশা করছি আজকের 200 নম্বর এপিসোড তোমাদের ভালো লাগলো। তবে এপিসোড শেষ করার আগে শাউট আউট পর্বটা সেরে নি। পার্থ নন্দী লিখেছে খুব ভালো লাগছে, লাভ ফ্রম জয়নগর। মেসেজ করেছে মোহাম্মদ মঞ্জু, চুমকি ঘোষ, নন্দিতা পাল, সোমনাথ দাস, ঈশান দাস লিখেছে আজকের ঘটনাগুলো অসাধারণ হয়েছে, এক কথায় ব্যাপক। পূজা ঘড়াই লিখেছে খুব সুন্দর হয়েছে দাদা, ঘটনাটা সুপার। মেসেজ করেছে কাকলি সুদেষ্ণা সিনহা রয়। সোনু সরকার, সুরজ ধানুকি লিখেছে দাদা এসে গেলাম ঘটনাটা শুনতে, অপেক্ষাতে থাকি যে কখন ঘটনা আসবে আর শুনবো, লাভ ফ্রম ডোমজুর।
বাবাই দাস লিখেছে, যতদিন যাচ্ছে প্রেতপক্ষের ঘটনা জমে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে ঘটনাটা দাদা ভাই। ফাল্গুনী রয় লিখেছে, দাদা প্রথম ঘটনাটা দারুণ ভয়ঙ্কর ছিল, আর দ্বিতীয় ঘটনাটাও খুব ভয়ের, সবই তোমার কণ্ঠের জাদুতে। মেসেজ করেছে মায়া সরকার, কোয়েল পাল, আলপনা চক্রবর্তী, প্রতনু ব্যানার্জি, জয়া বণিক। চৈতালি সর্দার লিখেছে, আবার এসে গেছে আমার পাঠানো ঘটনা। সত্যি দাদা, আপনার মুখে ঘটনা শুনে মনে হয় ঘটনাগুলো প্রাণ পাচ্ছে, অসাধারণ। কমেন্ট করেছে শয়তান বাচ্চা, সুরজিৎ চ্যাটার্জি, সোমনাথ দাস, গীতা গোস্বামী, বিকাশ ব্যানার্জি লিখেছে, দুটো দারুণ ঘটনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তোমার প্রেজেন্টেশন জাস্ট অসম, দারুণ হয়েছে রাজদা, কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স ফর 200 এপিসোড, প্রেতপক্ষ এগিয়ে চলুক। কমেন্ট করেছে বাই দ্য ওয়ে ইটস সুইটি, রাহুল বোস, মহাশ্বেতা দাস, দিদিস ভ্লগ, তারা পাসওয়ান, অমৃতা ব্যানার্জি, লোপা মিনি ভ্লগ, মনীষা চৌধুরী, একলা পথের পথিক রে ভাই, ইসমাইল কমেডি। নবনীতা কর্মকার লিখেছে, অনেক দেরি হয়ে গেল দাদা, রাগ করো না, মায়ের শরীরটা খারাপ তাই অনেক কাজ, শোনার সময় ছিল না, তাই আজ একটু সময় করে শুনলাম আর কমেন্ট করলাম। লাভ ফ্রম বিষ্ণুপুর, বাঁকুড়া। কমেন্ট করেছে শিবরাম দাস, গোপাল দে আর মোহাম্মদ ফাইজাল। এই সবকটা কমেন্টই এসছে সাবান কারখানায় কে কাঁদে, তাল গাছের তলার ভিখারি প্রেতপক্ষের 198 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে এই ছিল শাউট আউট পর্ব। আশা করছি আজকের এপিসোড তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই পাশে থেকো, আমার এইভাবেই ভালোবাসা দিও যেরকম আজ পর্যন্ত দিয়ে আসছো। তোমরা ঘটনা পাঠাও, তোমরা কমেন্ট করো, তোমরা ভালোবাসা দিও। এটা তোমাদেরই চ্যানেল, কেননা এই চ্যানেল চলছে তোমাদেরই ঘটনা দিয়ে। আর আমি বিশ্বাস করি যে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে এই চ্যানেল আরো বড় হবে। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।